আজকে আমরা কথা বলবো এমন এক বইয়ের ব্যাপারে যা পাবলিশ হওয়ার সাথে সাথে পুরো দুনিয়াতে হইচই ফেলে দেয়। জি হ্যাঁ, রিচ ড্যাড পোর ড্যাড এর ব্যাপারে। এই বইটিতে 6টি এমন লেসন বলা হয়েছে যেগুলোকে আপন করে যে কেউ চাইলে ধনী হয়ে উঠতে পারে। যদি আপনার মধ্যে বড়লোক হওয়ার ইচ্ছা থাকে তবে একটা পয়েন্টও মিস করবেন না। বইটিতে লেখক রবার্ট কিওসাকি বলেন তার দুইজন পিতা ছিল। একজন যিনি তাকে জন্ম দিয়েছেন, লেখক তাকে পোর ড্যাড বলে ডাকেন। আর যে লেখককে ধনী হওয়ার রাস্তা শিখিয়েছেন তাকে তিনি সম্মান করে রিচ ড্যাড বলে ডাকেন। লেখকের পোর ড্যাড অনেক পড়াশোনা করা ব্যক্তি ছিলেন এবং অনেক বুদ্ধিমান ব্যক্তি ছিলেন। সে পিএইচডি হোল্ডার ছিলেন। তিনি 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট এর শিক্ষা 2 বছরেরও কম সময়ে কমপ্লিট করেন। আর তার রিচ ড্যাড ছিলেন অষ্টম শ্রেণী পাশ করা লোক। দুইজন জীবনভর কঠোর পরিশ্রম করেছেন, কিন্তু তাদের মধ্যে একজন অনেক পড়াশোনা করে অনেক শিক্ষিত হওয়ার পরও পুরো জীবন টাকার জন্য পেরেশান থেকেছেন। এত পড়াশোনা থাকার পরও তিনি মৃত্যুর সময় ঋণ রেখে মারা যান, যেখানে অন্যজন শুধুমাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ার পরও আমেরিকার হাওয়াই রাজ্যের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন হয়ে ওঠেন। আর মৃত্যুর সময় তার পরিবারকে, চার্চকে এবং গরিবদের কোটি কোটি ডলার দান করে যান। এমনটা কেন হয়েছিল? কারণ দুইজন পিতার টাকার ব্যাপারে মানসিকতা সম্পূর্ণ আলাদা আলাদা ছিল। তা কিভাবে, আসুন দেখার চেষ্টা করি। উচ্চশিক্ষিত পিতা বলতেন টাকার মোহ সমস্ত খারাপ কাজের শেকড়, যেখানে রিচ ড্যাড বলতেন টাকার স্বল্পতাই সমস্ত খারাপ কাজের উৎস। পোর ড্যাডের এটা বলার অভ্যাস ছিল, আমি এটা কিনতে পারবো না। আরেকজন ওই শব্দ শুনতে চাইতেন না। তিনি জোর দিয়ে বলতেন, আমাকে এর বদলে এটা বলা উচিত, আমি এটা কিভাবে কিনতে পারি। প্রথম বাক্য নেগেটিভ আর দ্বিতীয়টা প্রশ্নবোধক। প্রথম বাক্যে কথা শেষ হয়ে যায়, আর দ্বিতীয়টাতে আপনি চিন্তা করার জন্য বাধ্য হয়ে ওঠেন। যখন আমরা বলি আমি এটা কিনতে পারবো না, তখন আমাদের মস্তিষ্কে কাজ করা বন্ধ করে দেয়। এর বদলে যখন আমরা এই প্রশ্ন জিজ্ঞেস করি আমি একে কিভাবে কিনতে পারি, তখন আমাদের মস্তিষ্ক কাজ করতে শুরু করে। আমার দুইজন পিতার বিচারধারায় জমিন আসমান এর ফারাক ছিল। একজন ড্যাডি আমাকে শেখাতো মেহনতের সাথে পড়াশোনা করো যাতে তুমি ভালো কোম্পানিতে চাকরি পাও, যেখানে দ্বিতীয় ড্যাডি আমাকে শিক্ষা দিত মেহনতের সাথে পড়াশোনা করো যাতে একটা ভালো কোম্পানি কেনার সুযোগ মিলে যায়। এক ড্যাডি বলতো আমি এই জন্য ধনী নই কারণ আমাকে ফ্যামিলি চালাতে হয়। দ্বিতীয় ড্যাডি বলতো আমাকে এই জন্য ধনী হতে হবে কেননা আমাকে ফ্যামিলি আর বাচ্চাদের চালাতে হয়। এক ড্যাডি ডিনারের টেবিলে টাকা এবং বিজনেসের ব্যাপারে কথা বলতো, সবসময় উৎসাহিত করত। দ্বিতীয় ড্যাডি ভোজন করার সময় টাকার ব্যাপারে কথা বলতে নিষেধ করত। একজন বলতো যেখানে টাকার প্রশ্ন আসে সেখানে সুরক্ষিত কদম উঠাও, ঝুঁকি নিবে না। দ্বিতীয়জন বলতো ঝুঁকির মোকাবেলা করতে শেখো। একজনের বিশ্বাস ছিল আমাদের বাড়ি ঘর হলো আমাদের সবচেয়ে বড় বিনিয়োগ আর সবচেয়ে বড় সম্পত্তি। আর দ্বিতীয়জন মানত আমার ঘর আমার জন্য দায়বদ্ধতা। যদি আপনার ঘর আপনার নজরে সবচেয়ে বড় বিনিয়োগ হয় তবে আপনি ভুল। দুজনেই তাদের বিল সময় মতো পরিশোধ করত, কিন্তু দুজনের মধ্যে একজন সবার আগে তার বিল পরিশোধ করত আর অন্যজন সবার শেষে। এক ড্যাডি আমাকে বলতো একটা ভালো চাকরি পাওয়ার জন্য কিভাবে বায়োডাটা লিখতে হবে, আর দ্বিতীয়জন আমাকে এটা শিখিয়েছে কিভাবে মজবুত ব্যবসা এবং আর্থিক স্ট্র্যাটেজি লেখা যায় যাতে করে আমি অন্যদের চাকরি দিতে পারি। ছোটবেলায় আমি এটা বুঝে গিয়েছিলাম আমাকে আমার ধনী পিতার বিচারধারার দিকে ধ্যান দেওয়া উচিত। আমি দেখেছি আমার গরিব পিতা এই জন্য গরিব ছিল না যে সে কম ইনকাম করত, বরঞ্চ সে এই জন্য গরিব ছিল কারণ তার বিচারধারা ও কাজকর্ম গরিবদের মতো ছিল। ধনী পিতার সাথে যখন রবার্ট এর শিক্ষা শুরু হয় তখন সে কেবল 9 বছর বয়সী ছিল। রিচ ড্যাড তাকে 30 বছর পর্যন্ত 6টি গুরুত্বপূর্ণ লেসন শিখিয়েছেন। আর এই বইটি ওই 6টি গুরুত্বপূর্ণ লেসনের ব্যাপারে। এখন আমি আপনাকে ওই 6টি গুরুত্বপূর্ণ লেসন সম্পর্কে বলবো যেগুলোর সাহায্যে লেখকের রিচ ড্যাড ধনী হয়ে উঠেন। এই 6টি পয়েন্ট ধ্যান দিয়ে শুনবেন, একটা পয়েন্টও মিস করবেন না। নাম্বার 1, প্রথম শিক্ষাটি হলো ধনী লোক টাকার জন্য কাজ করে না, বরঞ্চ টাকা তার জন্য কাজ করে। গরিব আর মধ্যবর্গীয় লোক টাকার জন্য কাজ করে আর বড় লোকেদের জন্য টাকা কাজ করে। জি হ্যাঁ, আপনি একেবারে ঠিক শুনেছেন। কোনো ধনী ব্যক্তি টাকার জন্য কাজ করে না, বরঞ্চ তারা এমন কিছু করে যে টাকাই তাদের জন্য কাজ করে। গরিব আর মিডল ক্লাস মানুষেরা র্যাট রেসের মধ্যে ফেসে থাকে আর সেখান থেকে কখনো বের হতে পারে না। এখন র্যাট রেস আসলে কি, আমাদের এটা বুঝতে হবে। লেখক বলেন যখনই কোনো গরিব ব্যক্তি কিংবা একজন মিডল ক্লাস ব্যক্তি চাকরি পায় সে দ্রুত প্রথম মাস থেকেই নিজের জন্য কিছু নতুন জিনিস কেনার জন্য অস্থির হয়ে ওঠে। সে নিজের জন্য দামি দামি আরাম আয়েশের জিনিস কেনে, দামি কাপড়, দামি জুতা, দামি ফোন, দামি ল্যাপটপ আর বড় দেখে গাড়ি। আর শুরু হয়ে যায় ইএমআই এর ট্র্যাপ। এমন ইএমআই যা বছরের পর বছর ধরে দিতে হয়,
যার থেকে সে কখনো বের হতে পারে না। তাকে প্রতি মাসে তার ইএমআই দিতে হয়। যদি সে 1 মাসের জন্যও কাজে না যায়, তখন তার মনে ভয় বাসা বাঁধে। সে কিভাবে তার ইএমআই শোধ করবে আর কিভাবে তার ঋণ শোধ করবে। এদিক দিয়ে ব্যাংক যেন তার গাড়ি ক্রয় করে নিয়ে না যায়। যদি এমনটা হয়, তখন সমাজে তার কেমন ইজ্জত থাকবে। সকালে উঠে কাজে যায় আর সন্ধ্যায় ফেরে, আর মাস শেষ হওয়ার পর বেতন নেয় এবং ইএমআই ভরে দেয়। এই সিস্টেম প্রতিদিন প্রতি মাসে চলতে থাকে। আর এই লম্বা ট্র্যাপে সে এমনভাবে ফেসে যায় যেন এই ট্র্যাপ থেকে কখনো বের হতে পারে না। লেখক একেই র্যাট রেস বলেছেন। যদি আপনার এই দৌড় থেকে বের হতে হয়, তবে আপনাকে টাকার জন্য কাজ করা ছাড়তে হবে আর টাকাকে আপনার জন্য কাজ করাতে হবে। তখনই আপনি এই দৌড় থেকে বের হতে পারবেন। অন্যদিকে ধনী লোক টাকার জন্য কাজ করে না, বরঞ্চ তারা কিছু এমন করে টাকাই তাদের জন্য কাজ করতে থাকে। কিন্তু কিভাবে, সেটা আমরা আসন্ন পয়েন্টগুলোতে দেখব। ভিডিওটির সাথে থাকুন আর শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আসন্ন পয়েন্টগুলো অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। দ্বিতীয় শিক্ষাটি হলো টাকার শিক্ষা কেন শেখা উচিত। বেশিরভাগ মানুষ সারা জীবনভর এটা বুঝতে পারে না যে আসল বিষয় এটা নয় আপনি কত টাকা কামাচ্ছেন, বরঞ্চ আসল বিষয় এটা আপনি কত টাকা বাঁচাতে পারছেন। আপনি লটারিতে জেতা ওই গরিব লোকেদের কাহিনী অবশ্যই শুনেছেন, যারা হঠাৎ করে ধনী হয়ে যায় আর কিছু সময় পর তারা পুনরায় গরিব হয়ে যায়। এই লোকেরা লাখ ইভেন কোটি টাকা জেতে, কিন্তু তবুও তারা সেখানেই ফেরত আসে যেখান থেকে তারা শুরু করেছিল। আপনি ওই অ্যাথলেটদের কাহিনী অবশ্যই পড়েছেন, যারা 24 বছর বয়সে প্রতি বছর কোটি কোটি ডলার ইনকাম করত, আর 34 বছর বয়সে ব্রিজের নিচে তাদের ঘুমাতে হয়। এর কারণ কি? কারণ একটাই, কারণ তাদের মধ্যে টাকার ব্যাপারে কোনো শিক্ষা নেই, কোনো আর্থিক শিক্ষা নেই। লম্বা সময়ে এটা গুরুত্বপূর্ণ নয় আপনি কত টাকা কামিয়েছেন, গুরুত্বপূর্ণ হলো আপনি কত টাকা বাঁচিয়েছেন। আমার রিচ ড্যাড ছোটবেলায় আমাকে বলেছে, যদি তুমি ধনী হতে চাও তবে তোমার কাছে ফাইন্যান্সিয়াল নলেজ থাকতে হবে। ফাইন্যান্সিয়াল নলেজ বিকশিত করার জন্য আপনাকে সম্পত্তি ও দায়িত্বের মধ্যে পার্থক্য জানা থাকতে হবে, আর সবসময় সম্পত্তি কিনতে হবে। যদি তুমি ধনী হতে চাও তবে তোমার শুধু এটুকুই জানা প্রয়োজন। এটাই প্রথম এবং শেষ নিয়ম, এটাই একমাত্র নিয়ম। এটা শুনতে অনেক সহজ মনে হয়, কিন্তু বেশিরভাগ মানুষ এটা জানে না যে ওই নিয়মটি কতটা গুরুত্বপূর্ণ। বেশিরভাগ মানুষ টাকার সমস্যায় শুধু এই জন্য আউলিয়ে থাকে কেননা তারা জানেই না সম্পত্তি এবং দায়িত্বের মধ্যে কি পার্থক্য রয়েছে। ধনী লোক সম্পত্তি একত্রিত করে, গরিব এবং মধ্যবর্গীয় লোক দায়িত্ব একত্রিত করে। আর মজার বিষয় হলো, এরা ভাবে যে তারা সম্পত্তি সংগ্রহ করছে। যদি এটা এত সহজ হয়, তবে সব ব্যক্তি কেন ধনী হয়ে যায় না? কারণ লোকজন সম্পত্তি এবং দায়িত্বের মধ্যে পার্থক্য করতে পারে না। তো সম্পত্তি আর দায়িত্বের মধ্যে আসলে পার্থক্য কি? সম্পত্তি ওই জিনিস যা আপনার পকেটে টাকা নিয়ে আসে, দায়িত্ব ওই জিনিস যা আপনার পকেট থেকে টাকা বের করে দেয়। দ্বিতীয়বার কান খুলে ভালোভাবে শুনুন, কারণ এই লাইন অনেক গুরুত্বপূর্ণ। সম্পত্তি ওই জিনিস যা আপনার পকেটে টাকা ঢোকায়, আর দায়িত্ব বা লায়াবিলিটিস ওই জিনিস যা আপনার পকেট থেকে টাকা বের করে। বাস্তবে আপনার এতটুকুই জানার প্রয়োজন। যদি আপনি ধনী হতে চান তবে আপনি সম্পত্তি জীবনভর কিনতে থাকুন, আর যদি গরিব বা মিডল ক্লাস হতে চান তবে আপনি লায়াবিলিটিস কিনতে থাকুন। এই দুইয়ের মধ্যে পার্থক্য না জানার কারণে বেশিরভাগ মানুষ জীবনভর টাকার অভাবে ভোগে আর পেরেশান থাকে। ওকে, একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করুন। স্যাম এবং রকি দুইজন একসাথে চাকরি পায়। কিছু সময় পর দুইজন 10 লাখ করে ইনভেস্ট করে। স্যাম নিজের জন্য 10 লাখ টাকার গাড়ি কেনে, কারণ সে অ্যাশ আরামে জীবন কাটাতে চায়। অন্যদিকে রকি 10 লাখ টাকার জমি কিনে। শুরুতে স্যাম অনেক খুশি ছিল, কারণ সে নতুন গাড়িতে ঘুরছিল। অন্যদিকে রকি আজকেও বাসে ধাক্কা খাচ্ছে, কিন্তু 5 বছর সময় যাওয়ার পর স্যামের ওই 10 লাখ টাকার গাড়ির দাম 3 লাখ হয়ে যায়, আর অন্যদিকে রকির 10 লাখ টাকার জমির দাম 20 লাখ হয়ে যায়। রকি তার প্লট 20 লাখ টাকায় বিক্রি করে দেয় আর একটা নতুন এমন প্রপার্টি খোঁজে যেখানে মালিক আর্জেন্ট প্রপার্টি বিক্রি করতে চায়। আর্জেন্ট বিক্রির চক্করে কিছুটা সস্তায় বিক্রি করতে সে প্রস্তুত। রকি 25 লাখের প্রপার্টি 20 লাখে পেয়ে যায়। সে ওই প্রপার্টি কিনে নেয়, পুনরায় 5 বছর পর্যন্ত নিজের কাছে রাখে। 5 বছর পর ওই প্রপার্টি 50 লাখে বিক্রি করে দেয়। এখন সে পুনরায় এমন মালিকের তালাশ করছে যে ইমার্জেন্সি তার প্রপার্টি বিক্রি করতে চায়। সে পুনরায় এমন মালিককে খুঁজতে সফল হয় আর 7 লাখ টাকার প্রপার্টি 50 লাখে কিনে নেয়, আর পুনরায় 5 বছর অপেক্ষা করে। এখন পুরো 15 বছর পার হয়ে গেছে। রকি তার 50 লাখের প্লট 1 কোটিতে বিক্রি করে, আর সে কোটিপতি হয়ে ওঠে। আর এই 1 কোটি থেকে কিছু টাকা বের করে নিজের জন্য আরাম আয়েশের জীবন কিনে, যেমন গাড়ি, ফ্ল্যাট এবং দামি দামি কাপড়।
আর এইসব কিছু নেয়ার পর যে টাকা বাকি থাকে সেই 50 লাখ দিয়ে সে পুনরায় আরেকটা প্রপার্টি কিনে। আর এখন তার প্রপার্টি তার জন্য টাকা বানাতে থাকে। কিন্তু স্যাম 15 বছর আগে যে গাড়িটি কিনেছিল আজকে সেটা কেউ 1 লাখ টাকা দিয়েও ভাঙারি হিসেবে কিনবে না। সে আজকের দিনেও সংঘর্ষ করছে। এটাই পার্থক্য একজন গরিব এবং একজন ধনী মাইন্ডসেট এর মধ্যে। গরিব মানুষ সর্বপ্রথম নিজের জন্য লায়াবিলিটিস কেনে, যা তার পকেট থেকে টাকা বের করতে থাকে। আর ধনী মাইন্ডসেট এর ব্যক্তি সম্পত্তি কিনে নেয়। 80% ফ্যামিলির টাকা পয়সার ব্যাপারে কাহিনী অনেকটা এরকম। তারা ধনী হওয়ার জন্য কঠিন পরিশ্রম করতে থাকে। এর কারণ এটা নয় যে তারা টাকা কামায় না, আসল কারণ হলো তারা জীবনভর সম্পত্তির জায়গায় দায়িত্ব কিনে। আমার ধনী পিতার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে এটা জানা যায় ধনী লোকেরা আরও ধনী কেন হয়ে ওঠে। তাদের সম্পত্তিওয়ালা কলাম থেকে এত পরিমাণ ইনকাম আসতে থাকে যে সমস্ত খরচ আরামে চলতে থাকে, আর কিছু টাকা বেঁচেও যায়। এই বেঁচে যাওয়া টাকাকে তারা পুনরায় সম্পত্তিওয়ালা কলামে দ্বিতীয়বার বিনিয়োগ করে। সম্পত্তির কলাম বাড়তে থাকে, আর সেখান থেকে আসা ইনকামও বাড়তে থাকে। এখন আসুন বোঝার চেষ্টা করি মিডল ক্লাস লোকেদের টাকার অভাব কেন হয়। যেমনটা আমি শুরুতে বলেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে এবং লায়াবিলিটিস সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে সম্পত্তি এবং দায়িত্বের মধ্যে পার্থক্য বুঝতে পারা। একবার আপনি এদের মধ্যে পার্থক্য বুঝতে পারলে আপনি ইনকাম তৈরি করা সম্পত্তি কেনার লাগাতার চেষ্টা করতে থাকবেন। এটা ধনী হওয়ার রাস্তায় চলতে সবচেয়ে বড় তরিকা। এটা করতে থাকুন। আপনার সম্পত্তির কলাম বাড়তে থাকবে। আপনার দায়িত্ব এবং খরচ কমানোর চেষ্টা করতে থাকুন। এতে টাকা আপনার সম্পত্তিওয়ালা কলামে আসতে থাকবে। দ্রুত আপনার সম্পত্তির কলাম এত বেশি মজবুত হবে, আপনি আরও বেশি ঝুঁকি নিয়ে বিনিয়োগ করতে পারবেন। এমন বিনিয়োগ যেখানে 100% থেকে অনন্ত পর্যন্ত ফায়দা হতে পারে। এমন বিনিয়োগ যেখানে $5,000 জলদি $10 লাখ পরিণত হয়। আর এমন বিনিয়োগেই মিডল ক্লাস লোকেরা অনেক ঝুঁকিপূর্ণ বলে মনে করে আর কখনো ঝুঁকি নেয় না। বিনিয়োগ ঝুঁকি ভরা নয়, এটা ওই ব্যক্তির টাকার ব্যাপারে নলেজ না থাকার ফলাফল। তার আর্থিক নিরক্ষরতা থেকে সে ঝুঁকি দেখতে পায়। এই সহজ শিক্ষাকে মনে রাখবেন। বড়লোকেরা সম্পত্তি কিনে, গরিবেরা শুধু খরচ করে, আর মিডল ক্লাস লায়াবিলিটিস কিনে আর তারা ভাবে তারা সম্পত্তি কিনছে। তৃতীয় লেসনটি হলো আপনার নিজের কাজে মনোযোগ রাখুন। এর মানে এই নয় যে চুপচাপ নিজের কাজ করে যাও, কারো দিকে তাকিও না, কাজ করো আর বাড়িতে ফেরত আসে। এর মানে এটা একেবারেই না। এর মানে হলো আপনি আপনার চাকরি করতে থাকুন, কিন্তু নিজের সম্পত্তিওয়ালা কলাম বাড়াতে থাকুন। আর দায়িত্বের কলাম মানে লায়াবিলিটিসকে কমাতে থাকুন। নিজের কাজে ধ্যান দেওয়া শুরু করুন। দিনের চাকরি করতে থাকুন, কিন্তু আসল সম্পত্তিও কিনতে শুরু করুন। লায়াবিলিটিস এবং ব্যক্তিগত জিনিস কিনে টাকা নষ্ট করা থেকে বাঁচুন। যে জিনিসগুলোর মূল্য একবার বাড়িতে নিয়ে আসার পর কমে যায় সেগুলো কিনবেন না। আপনি যখন একটা নতুন গাড়ি শোরুম থেকে বাইরে নিয়ে যান, গাড়িটির মূল্য সাথে সাথে 25% কমে যায়। এটা সত্যিকারের সম্পত্তি নয়, যদিও আপনার ব্যাংকার একে সম্পত্তি মনে করে। প্রশ্ন ওঠে আমাদের কোন ধরনের সম্পত্তি সংগ্রহ করা উচিত। আমি আপনাকে এবং আপনার বাচ্চাদের জন্য কী ধরনের সম্পত্তি কেনার ব্যাপারে উৎসাহ দিচ্ছি। আমার দুনিয়াতে বাস্তবিক সম্পত্তি অনেক প্রকারের হয়। নাম্বার 1, এমন বিজনেস যেখানে আমার উপস্থিত থাকার প্রয়োজন নেই। আমি এর মালিক ঠিকই, কিন্তু অন্য মানুষেরা একে চালায়। যদি আমার সেখানে কাজ করতে হয় তবে ওটা বিজনেস নয়, ওটা আমার চাকরি। নাম্বার 2, স্টক মার্কেট, যেখানে আপনার টাকা ইনভেস্ট করতে হবে এবং নিজের কাজ করতে থাকতে হবে। নাম্বার 3, সরকারি বন্ড। নাম্বার 4, মিউচুয়াল ফান্ড। নাম্বার 5, ইনকাম জেনারেট করা রিয়েল এস্টেট প্রপার্টি। নাম্বার 6, এমন সমস্ত জিনিস যা মূল্যবান বা ইনকাম এনে দেয় বা যার মূল্য বাড়তে থাকে আর যেটার বাজার অ্যাভেলেবল। এগুলো সব এমন সম্পত্তি যেখানে আপনার টাকা লাগানোর পর নিজেকে আর কাজ করতে হবে না, শুধু আপনি টাকা লাগিয়ে দেবেন আর আরামে আপনার কাজ করতে থাকবেন। আপনার সম্পত্তির কলামে অটোমেটিক্যালি টাকা আসতে থাকবে। যখন আমি বলি আপনার নিজের কাজে ধ্যান দিন, তখন এর মানে আপনি আপনার সম্পত্তিওয়ালা কলামকে অধিক পরিমাণে মজবুত বানাতে থাকুন। একবার এখানে $1 ঢোকালে সেটা যেন আর কোনোভাবে বের হতে না পারে। এটাকে এভাবে রাখুন, যখন $1 আপনার সম্পত্তির কলামে যায় তখন এটা আপনার কর্মচারী হয়ে যায়, যা আপনার জন্য কাজ করতে থাকে। আপনি আপনার দিনের চাকরি করতে থাকুন, একজন মেহনতি কর্মচারীর মতো কাজ করুন, কিন্তু আপনার সম্পত্তির কলামে বাড়াতে থাকুন। আর হ্যাঁ, আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, যখন আপনার ক্যাশ ফ্লো বৃদ্ধি পায় তখন আপনি কিছু আরাম আয়েশের জিনিস কিনতে পারেন। এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো ধনী লোকেরা আরাম আয়েশের জিনিস সবার শেষে কিনে, যেখানে গরিব ও মিডল ক্লাস আরাম আয়েশের জিনিস সবার পূর্বে কিনে। এই কথাটা এতটাই গুরুত্বপূর্ণ, যদি আপনি একে মনোযোগ দিয়ে বুঝেন
তবে আপনার ধনীদের ধনী হওয়ার রহস্য বুঝে আসবে। আপনি এটা ব্যাকে গিয়ে পুনরায় শুনতে পারেন। লেসন নাম্বার 4, ট্যাক্সের ইতিহাস এবং কর্পোরেশনের ক্ষমতা। এখানে লেখক বলেন, এত কষ্ট করে কামানো টাকার উপর সরকারকে এত সহজে ট্যাক্স নিতে দিবেন না। আইনের মধ্য থেকে আমাদের ওই সমস্ত তরিকা ব্যবহার করতে হবে যার মাধ্যমে আমাদের কোটি টাকার ট্যাক্স বেঁচে যায়। সত্য তো এটা যে ধনীদের উপর কোনো ট্যাক্স লাগে না। গরিবদের ভালো করার জন্য যে টাকা তোলা হয় তা মিডল ক্লাসের পকেট থেকে নেওয়া হচ্ছে, বিশেষ করে শিক্ষিত ও উচ্চ বেতনে চাকরি করা মিডল ক্লাসের কাছ থেকে। একবার যদি আমাদের জন্য কাজ করা টাকার ব্যাপারে নলেজ থাকে, তবে আমাদের টাকার ব্যাপারে স্মার্ট হওয়া উচিত, আর আমাদের ভয় দেখানোর লোকেদের মোকাবেলা করার রাস্তা খোঁজা উচিত। এজন্য আপনার কাছে আইনের নিয়মকানুন জানা থাকা উচিত, আর এ ব্যাপারে জানা থাকা উচিত সিস্টেম কিভাবে কাজ করে। যদি আপনি অজ্ঞানী হন তবে আপনাকে সহজে ভয় দেখানো সম্ভব, কিন্তু যদি আপনি জানেন আপনি কি কথা বলছেন তবে আপনার কাছে বাঁচার সুযোগ আছে। এজন্য ধনী পিতা স্মার্ট ট্যাক্স অ্যাকাউন্টেন্ট এবং উকিলদের এত বেশি বেতন দিতেন। উকিলদের বেতন দেয়া সরকারকে ট্যাক্স দেওয়ার থেকে সস্তা ছিল। যদি আপনি এখনও ভিডিওটিতে মনোযোগের সাথে দেখতে থাকেন তবে এর মানে আপনি ধনী হয়েই ছাড়বেন। আরও ইম্পর্টেন্ট দুইটা লেসন ডিসকাস হতে যাচ্ছে, দেখতে থাকুন। দেখতে থাকুন। লেসন নাম্বার 5, ধনী লোক টাকার আবিষ্কার করে। ধনী লোকেরা আসলে টাকা বানায় কিভাবে এটা আমরা এখন বুঝতে চেষ্টা করব। মনোযোগ দিয়ে দেখুন। আমাদের একটা স্টক পোর্টফোলিও আছে, যেটাকে আমি এবং আমার ওয়াইফ আমাদের পার্সোনাল মিউচুয়াল ফান্ড বলি। আমরা বেশি ঝুঁকিওয়ালা প্রাইভেট কোম্পানির শেয়ার কিনি যা আমেরিকা বা কানাডার স্টক এক্সচেঞ্জ এ সার্বজনীন হতে যাচ্ছে। কত দ্রুততার সাথে সম্পত্তি বাড়ে তার উদাহরণ এখানে দেখবেন। আমরা কোম্পানি সার্বজনীন বা পাবলিক লিমিটেড হওয়ার পূর্বে 25 সেন্ট করে প্রতি শেয়ার হিসাবে 1 লাখ শেয়ার কিনেছি। 6 মাস পর যখন কোম্পানি বাজারে আসে তখন এর শেয়ার দর $2 হয়ে যায়। যদি কোম্পানির ম্যানেজমেন্ট এবং বিজনেস ভালো চলে তবে দাম বাড়তে থাকবে, আর শেয়ারের মূল্য $20 বা তার থেকে বেশি হয়ে যাবে। এমনও অনেক বছর গেছে যেখানে আমাদের $25,000 বিনিয়োগ 1 বছরেরও কম সময়ে $10 লাখ হয়ে গেছে। যদি আপনি জানেন যে আপনি কি করছেন, এটা জুয়া নয়। যদি আপনি সওদাতে আপনার টাকা ফেলে দিচ্ছেন এবং ভাগ্যের উপর সফল হওয়ার দোয়া করছেন, তখন এটা জুয়া। আপনাকে আপনার টেকনিক, আপনার জ্ঞান, আপনার বুদ্ধি এবং ওই বিনিয়োগের খেলাটার উপর আপনার দক্ষতার বাড়ানোর প্রয়োজন হবে, যাতে ঝুঁকি কম থেকে কম হয়। মনে রাখবেন, মহান সুযোগগুলো আপনার চোখ দেখতে পাবে না, এগুলো আপনার মস্তিষ্ক দিয়ে দেখতে হবে। লেসন নাম্বার 6, শেখার জন্য কাজ করুন, টাকার জন্য করবেন না। যখন আমি আমার সেমিনারে লোকেদের জিজ্ঞেস করি আপনারা কতজন ম্যাকডোনাল্ডস এর থেকে ভালো হ্যামবার্গার বানাতে পারেন, তখন অলমোস্ট সমস্ত লোকই হাত উঁচু করে। আমি পুনরায় জিজ্ঞেস করি, যদি আপনাদের মধ্যে বেশিরভাগ ভালো বার্গার বানিয়ে ফেলতে পারে তবে এমনটা কেন যে ম্যাকডোনাল্ডস আপনার থেকে বেশি টাকা বানাচ্ছে? জবাব পরিষ্কার, ম্যাকডোনাল্ডস বিজনেস সিস্টেমে আপনার থেকে বেটার। বেশিরভাগ প্রতিভাশালী লোক শুধুমাত্র এই জন্য গরিব হয় কেননা তারা সমস্ত ধ্যান বেটার বার্গার বানানোর পেছনে লাগায়, আর বিজনেসের সিস্টেমের ব্যাপারে কিছুই জানে না। দুনিয়া প্রতিভা সম্পন্ন গরিব লোকেদের দ্বারা বোঝাই হয়ে আছে। সবসময় হয় তারা গরিব অথবা তারা টাকার দ্বারা সমস্যায় কাতরাচ্ছে, কিংবা নিজের ক্ষমতার থেকে কম টাকা কামাচ্ছে। আর এর জন্য দায়ী তাদের জ্ঞানের অভাব নয়, বরঞ্চ তাদের অজ্ঞান। তারা একটা ভালো হ্যামবার্গার বানানোর দক্ষতাকে সবকিছু মনে করে, কিন্তু হ্যামবার্গারকে বিক্রি করতে কিংবা এটাকে গ্রাহকের ঘর পর্যন্ত পৌঁছানোর দক্ষতা তারা কখনোই ধ্যান দেয় না। হয়তো ম্যাকডোনাল্ডস সবচেয়ে ভালো বার্গার বানায় না, কিন্তু তারা একটা মূলভূত রূপে সাধারণ হ্যামবার্গার বিক্রি করতে এবং এগুলোকে ঘর পর্যন্ত পৌঁছাতে সর্বশ্রেষ্ঠ। এই পয়েন্টটা ভালোভাবে বোঝা উচিত। যদি বুঝতে না পারেন তবে পুনরায় শুনে নিন। আমি যুবক লোকেদের এটাই পরামর্শ দেব, চাকরি খোঁজার সময় ওই বিষয়টায় কম মনোযোগ দিন যে আপনি কয় টাকা পাচ্ছেন, এর থেকে এই বিষয়টাতে বেশি মনোযোগ দিন আপনি সেখান থেকে কতটুকু আর কি শিখতে পারছেন। রাস্তার সামনে দেখেই সিদ্ধান্ত নিন। কোনো স্পেসিফিক প্রফেশন চয়েস করার পূর্বে এবং র্যাট রেসে ঢোকার পূর্বে আপনি কোন যোগ্যতাগুলোতে দক্ষ হতে চান। জীবন একটা জিম চালানোর মতো, যেখানে সবচেয়ে কষ্টকর অংশ সেখানে যাওয়ার ফয়সালা নেয়া। একবার আপনি যখন ফয়সালা নেন তখন বাকি সব সহজে হয়ে যায়। এমন অনেক দিন আছে যখন আমি জিমে যাওয়ার কথা শুনে কেঁপে উঠতাম, কিন্তু যখন আমি একবার সেখানে পৌঁছে যাই আর কাজ শুরু করে দেই তখন আমি এতে মজা পাই। আমি যখন সেখান থেকে বের হই তখন আমার সবসময় খুশি লাগে যে আমি সেখানে গিয়েছিলাম। এগুলো ছিল ওই 6টি শিক্ষা যা
রিচ ড্যাড পোর ড্যাড বইটির লেখক রবার্ট কিওসাকি সেটিতে শিখিয়েছিলেন, আর যে শিক্ষাগুলোর ব্যবহার করে তিনি আমেরিকান হাওয়াই রাজ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠেছিলেন। তবে সবশেষ আমি আপনাকে একটা বোনাস পয়েন্ট বলতে যাচ্ছি, যেটাকে না বুঝলে আপনি এই বইটি এবং ধনী হওয়ার রহস্যকে বুঝতে পারবেন না। তাই মনোযোগ দিয়ে শুনুন। অ্যাকাউন্টিংয়ের দুনিয়াতে 3 ধরনের ইনকাম রয়েছে। প্রথমত মার্জিন আয়, দ্বিতীয়ত নিষ্ক্রিয় আয়, তৃতীয়ত পোর্টফোলিও ইনকাম বা পোর্টফোলিও আয়। যখন আমার নিজের পিতা আমাকে বলেছিল স্কুলে যাও, ভালো নাম্বার নিয়ে আসো আর একটা সুরক্ষিত চাকরি খোঁজো, তখন আসলে সে আমাকে পরামর্শ দিচ্ছিল আমি অর্জিত আয়ের জন্য কাজ করি। কিন্তু যখন আমার ধনী পিতা আমাকে বলেছিল ধনী লোকেরা টাকার জন্য কাজ করে না, তারা টাকা দিয়ে নিজের জন্য কাজ করায়, তখন সে নিষ্ক্রিয় আয় এবং পোর্টফোলিও আয়ের ব্যাপারে কথা বলছিল। বেশিরভাগ ক্ষেত্রে নিষ্ক্রিয় আয় রিয়েল এস্টেট এর বিনিয়োগ থেকে হাসিল হয়। পোর্টফোলিও ইনকাম পেপার অ্যাসেট থেকে প্রাপ্ত হয়। পেপার অ্যাসেট মানে স্টক, বন্ড এবং মিউচুয়াল ফান্ড। পোর্টফোলিও ইনকাম ওই ইনকাম যার দ্বারা বিল গেটস দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে ওঠে। তিনি অ্যাক্টিভ ইনকাম দিয়ে ধনী হননি। আমার ধনী পিতা সবসময় বলতেন ধনী হওয়ার কুঞ্জি হলো অর্জিত ইনকামকে নিষ্ক্রিয় ইনকাম এবং পোর্টফোলিও ইনকামে যত জলদি সম্ভব পরিবর্তন করা। এই লাইনটা দ্বিতীয়বার শুনে নেবেন। তিনি বলতেন অর্জিত আয়ের উপর ট্যাক্স সবচেয়ে বেশি দিতে হয়, সবচেয়ে কম ট্যাক্স নিষ্ক্রিয় আয়ের উপর দিতে হয়। এটা আরও একটা কারণ, আপনি আপনার টাকার দ্বারা কঠিন পরিশ্রম করাবেন। সরকার ওই ইনকামের উপর বেশি ট্যাক্স লাগায় যেগুলোর জন্য আপনি কঠিন পরিশ্রম করেন, আর ওই ইনকামের পেছনে কম ট্যাক্স ধরে যেগুলোর জন্য আপনার টাকা পরিশ্রম করে। এটি ছিল রিচ ড্যাড পোর ড্যাড এর কমপ্লিট বুক সামারি। আমি বলবো এই বই জীবনে একবার নয় বরঞ্চ বারবার পড়া উচিত।